মাঝে ইতিমধ্যে আমাদের বেশিরভাগ মেহমান চলে এসেছেন। আমরা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এক বছরের ব্যবধানে এরকম একটা মিলনায়তনে সবাই একত্রিত হতে পেরেছি। কিন্তু ঠিক আজকের দিন থেকে শুরু করে এক বছর আগেও আমরা এটা কখনো চিন্তা করতে পারিনি। কেউ ছিল আয়না ঘরে, এই মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকে আয়না ঘরে ছিলাম, পাশাপাশি রুমে ছিল, কিন্তু কেউ জানতো না তার পাশে কিন্তু তার ভাই আছে 8 বছর 9 বছর এরকম। আমি কোথায় আছি আমার মা জানতো না, আমার বোন জানতো না আমি কোথায় আছি। ফোন আসছে বাসা থেকে চলে গিয়েছি, কিন্তু আজকে প্রায় 15 বছর পরে আমরা এসে এখানে দাঁড়াতে চলেছি। এই জন্য আল্লাহর কাছে আমরা হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন। আজকে আমাদের সামনে মাহমুদুর রহমান স্যার আছে। আমি কিছু কথা বলতে চাই যে আমাদের উপর যে এই যে জুলুম নির্যাতন বাংলাদেশের উপর চলেছে, এটা একটা বড় শক্তিশালী হাতিয়ার ছিল ন্যারেটিভ, একটা ন্যারেটিভ তৈরি করা, যে সন্ত্রাস জঙ্গিবাদ এ ধরনের। এটার বিপক্ষে সর্বপ্রথম মাহমুদুর রহমান স্যারই আওয়াজ তুলেছেন এবং আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমার মনে আছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, যখন আমাদের বাসায় বাসায় গিয়ে হানা দিত, তারা সবার প্রথম লাইব্রেরিগুলোতে তারা করতো, লাইব্রেরিগুলোতে তারা আক্রমণ করতো যে তারা কি ধরনের বই পড়ে কি করে। আমার এখন মনে আছে যে পুলিশ অফিসার আমার বাসায় এসেছিল, আমাকে প্রথম এসে বললো আমাকে একটু রগে টাইপের আপনাদের বই দেন। যে আমি বললাম আমার এখানে এরকম কোনো রগে বই নেই, যা আছে আপনি সব নিয়ে যান। তখন সে একটা বুখারী শরীফ বের করলো, বের করে বলছে এই তো এটাই মনে হয় হচ্ছে বিতর্কিত। পরে আমি জানতে পেরেছিলাম উনি হিন্দু, যার কারণে উনি জানতো না এটা আমাদের যে একটা প্রধান ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। তো এইভাবে আমাদের দিনগুলো গিয়েছে, আমরা নদী নালায় নর্দমায় আমাদের বইকে ফেলে দিয়েছি। কিন্তু এখন আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদেরকে এভাবে সেই ফ্যাসিবাদের মুখোশ যদি আমাদের সামনে উন্মোচন করতে হবে। তাহলে আমাদেরকে এই ধরনের ন্যারেটিভ গুলোর বিপরীতে আমাদের ন্যারেটিভ গুলো দাঁড় করাতে হবে এবং বইপত্র গুলো নিয়ে কাজ করতে হবে, যার কারণে আমরা আসলে এই বইপত্র নিয়ে কাজ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন লেফটেন্যান্ট কর্নেল অবসর হাসিনুর রহমান বীর প্রতীক, যিনি দীর্ঘদিন আয়নাঘরের রুম ছিলেন। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এত জ্যেষ্ঠ সিনিয়র, সম্মানিত সিনিয়র এখানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। কোন অংশ দিয়ে শুরু করবো, কোন অংশ দিয়ে শেষ করবো। আসলে আলী স্যারের বিষয়টা, আয়নাঘরটা আসলে আমাদের লজ্জার অধ্যায়। আমি 2বার ঘুমছিলাম, দ্বিতীয়বার প্রথমবার ঘুমার পর একটু হাসির কথা বলি। আমার মনে হয় আমার বন্ধু আছে ওই মহসিন, উনি চাকরি করতেন আমাদের বসুন্ধরা সিটিতে। ওখান থেকে ওর সাথে দেখা করে হেঁটে যাচ্ছিলাম, ওখানে একটা হিন্দু ভদ্রলোক জ্যোতিষী ওই একটু সামনে বসে। আমার সকল দেখি না বেটা কি করে, আবার গুম হবো কিনা। প্রত্যেক দিনই আমার বাসায় বেড়া যায়, যেও না বাইরে, যেও না বাইরে, কম যাও। তো ভদ্রলোক বলে কোনো সমস্যা নেই, আপনি এরকম হবেন না, এই আংটি নেন। আমি ওই আংটির বাইরে আমি 8টা আংটি কিনে, 8 হাতে আংটি ছিল, 8টা আংটি নিয়ে আমি ঘুমিয়ে গেছি। আয়নাঘরে যাওয়ার পর একদিন হঠাৎ করে ভোর রাতে আমি আদমির সাথে দেখে ফেলে তো বলা যায় না, আমি দেখছি। আমি অনেকক্ষণ আশেপাশে চিৎকার করি, আমি এখন যা বলছি শপথ করে বলছি, সত্য বলছি। তখন আমি চিন্তা করি কি করা যায়। ওইখানে একটা ছেলে ছিল, তার হাতে অনেক প্রেমের চিহ্ন, সিগারেটের ছেঁকা দেওয়া। এই ছেলেটা আবেগপ্রবণ, কাজে লাগানো যাবে। তো প্রতিদিন আমি তাকে বলতাম তুমি যমুনা ফিতাটা দেখে আসো। তা আপনি কোথায় আছেন? তা আমি বলতাম গুলশান 2 রিজার্ভে সেফ হাউসে। উদ্দেশ্যপ্রণীত ভাবে। একদিনই সে খেপে যায়, আপনি খালি খালি আবল তাবল বকেন, কোথায় আছেন? তাই বললাম বেড 10,000 টাকা, আমি আছি গুলশান 2-এ। সে এরকম করতে 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছায়। এর মধ্যে সে আগে বলে ফেলে যে আপনার প্রচুর আয়নাঘরে। যখনই কথা বলছে আমি এটাকে ক্যাচ করছি। যাও তুমি তোমার সুপারিনটেন্ডেন্ট হলো ওখানকার যে ইনচার্জ, ও এখন পুরা ডিগবাজি, আমি পুরা ডিগবাজি দেওয়া, ও এখন হতাশ কি হইলো ঘটনা। এই লোকের সাথে প্রায় কথা বলি, এখন এই কথা বলতেছে কেন কেন
তুমি যে বেইমানি করলাম ডিজিএফআই সাথে বলে দেবো। এখন যা বলে তাই করে। যাও আদনি স্যারের সাথে দেখা করে আসো, সালাম দিয়ে আসো। তো আদনি স্যার জানতে পারলো 9 লিভের ডিউসি কে, সেনাপ্রধানকে, যখন সেনাপ্রধান আজিজ ছিল স্যার। মানে এই হলো আমার সম্পর্ক। তারপর একটা বাকি শেষ দিকে যখন বেরিয়ে আসি আমি, তখন আমার আমাকে বলতেছিল, মুখস্থ করা ছিল যে তুমি বলো স্বাধীনতার জনক যেগুলি বলা হয়, তো ডিজিএফআই অবস্থায় চোখ বাঁধা। তা আমি বলি এটা তো না, আমি তো জেনারেল মতিনকে চিনি, উপদেষ্টা ছিলেন যিনি আমাদের, উনি আমার সামনে সবার সামনে বলছেন, উনি 22 তারিখ 32 নম্বর গিয়েছিলেন, ওখানে ওনাকে বঙ্গবন্ধু বলছেন তুমি টিকিট কেটে চলে যাও। উনি বলছেন আমি আর্টিলারি অফিসার, আমার বাড়ি করাচি, আমার ইউনিট করাচি, আমি কি করব? কোনো কথা শুনবো না, সরাসরি টিকিট কেটে করাচি চলে যাও। এরপরে কোনো ইস্যু নাই শেখ মুজিবুর রহমানের জনগণ বা ঘোষণা দেওয়া, সোজা কথা। এই কথা কিন্তু বিশ্বাস করেন আপনারা। এই চোখ বাঁধা অবস্থা ছাড়ার 4 দিন আগে আমি এটা বলি। শেষ দিন যখন দেখতেছেন এই লোকটা কথা শুনতেছেন 3-4 বার পরে আমার মিসদের সাথে কথাবার্তা বললে, তখন আমার বড় মেয়ের কথা বলে, আমাকে বলে আপনার বড় মেয়ের বিয়ে ঠিক, আপনার না ছাড়া পেলে না দেখলে মেয়ে বিয়ে করবেন না। তখন আমি আবেগপ্রবণ হয়ে যাই। শর্ত দিল আমাকে 6 মাস ডিজিএফআই নাম বলা যাবে না। কতটা অসহায় হলে ডিজিএফআই আমি জানি, সবাই হয়তো অনিচ্ছা সত্ত্বে করছি, তারপরও যে আচরণগুলি আপনি স্যারের সাথে করছে, আমার সাথে করছে, একটা ভদ্র সমাজ ব্যবস্থা এটা হয় না, একটা জাতি এটা করতে পারে না। আমরা কত নিচে নেমে গেছি আমি জানি না। তারপরে এই বিপ্লবটা সম্পূর্ণ আমি ধারণ করি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম। যখন চলে আসি শাহবাগে ছিলাম 5 তারিখ, আমরা যখন ওই প্রধানমন্ত্রীর অফিসের সামনে আসি তখন প্রায় 4টা। আমাদের অনেক কয়েল ছিল যেটাকে বেঁধে ফেলানোর জন্য, দেখলাম না, আগে তো ভয়ে ওখানে যেতে পারতাম না, কখন ঘুমাই যায় আবার। তারপরে যদি ফিরে আসি আমরা যখন 5 তারিখ, তখন আমার শালার বাসায় খাওয়া দাওয়া করে 3 মোটরসাইকেল 9 জন ফেরত যাচ্ছি কারণ বাজারের পাশে দিয়ে। তখন হিজড়ারা নাচতে ছিল, বলতেছিল শেখ হাসিনার ঠিকানা মোদির বিছানা। আমার কাছে খুব লজ্জা লাগতেছিল, বিব্রত লাগতেছিল। আমার জীবনে প্রথম আমি কিন্তু ইউটিউবে ঘোষণা দিই, ফেসবুকে বলতেছিলাম আদনি স্যারকে ছাড়ার জন্য 3 ঘন্টা সময় দিয়েছিলাম। এক সময় মনে হলো না, এটা আমার দিয়ে হবে না, আমাকে একদম সিনিয়র লোক লাগবে। আমি ব্রিগেডিয়ার হাসান নাসির কাছে যাই রাতের বেলা, আমরা 6টার দিকে যাই, স্যারকে দিয়ে আবার একই জিনিস বলি, 2 ঘন্টা সময় নিয়ে 8টার সময় আমরা প্রচুর চেকপোস্টে বসে পড়ি। অনেক অফিসার ছিল আমাদের সাথে, মানবুজ্জামান স্যার ছিল, কর্নেল ফেরদাউস ছিল। যাই হোক, সবটা এই কথাটাই বলতে যাচ্ছি, যা হয়েছে আমরা এটা আবার দেখতে চাই না। আমাদের ছাত্ররা আমাদের যা দেখাইছে, রাজনীতিবিদ্যা করতে পারে নাই। বিপ্লবটা ছিল আমজনতার, এখানে কিন্তু রাজনীতিবিদের কোনো কৃতিত্ব নাই, সোজা কথা। ওই ছাত্ররা আমজনতা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, এটা আমাদের ধারণ করতে হবে, আগামী প্রজন্মকে এটা ধারণ করতে হবে। আমরা আর কোন ফ্যাসিস্টকে জন্ম দেব না, আর সেই পরিবেশ এখন হবে না। যে পুলিশ গুলি ছুটত, যে ডিজিএফআই সবকিছু নিয়ন্ত্রণ করতো, আজকে তারা বুঝতেছে কতটা অসহায়। আমি নিজের কাছে লজ্জাবোধ করতেছি, আমার বন্ধু জুনিয়র এদের বিরুদ্ধে আমি কি করব, কি করার আছে। যখন শুনি এক ব্যক্তি 1030 জনকে মেরেছে, তখন মাঝে মাঝে মনে হয় না বিচার হওয়া উচিত, নাহলে আগামী প্রজন্মে শেখ হাসিনা মানে কতটা অনৈতিক পৈশাচিক একটা নারী ছিলেন, একে আমরা সেলুট করতাম। আমি মনে করি আমাদের সেনাবাহিনী গর্বের জায়গায় থাকবে, একে যেন কেউ মানে ম্যানেজ না করে বা অনৈতিক কাজে ব্যবহার না করে। একজন জেনারেলের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে আমি জানি না, কেন সে এমপি হওয়ার জন্য পাগলের মতো জিহুজুর করবে, এটা আমি মানতে পারি না। সবশেষে বলবো, আপনি ছেলে আমাদের সাথে আছে, আরমান ভাই আমাদের সাথে আছে। রাত 1টার সময় সেদিনকে 5টার সময় আমরা ডিজিএফের সাথে ঝগড়াঝাটি করে কনফার্ম করে আমরা কিন্তু বাড়িতে ফিরি।
আমি একটু গরুর মাংস পছন্দ করি। আমার বাচ্চারা বসে আছে বিকালবেলা, বাবা তুমি আসতেছে না আজকে, হাসির তো পড়াই গেছে, একসাথে খাবো। আমি যে নতুন একটা ভেড়াল লাগাই ফেলছি, মানে বলতে পারতেছি না বাচ্চাদের যে কখন শেষ হবে। যা হোক, সবটাই ছিল আমাদের বাংলাদেশের, এই বিপ্লবটা ছিল আমাদের নিজস্ব, কারো কোনো শেয়ার নাই, ভারতের কোনো অংশীদারিত্ব নাই, বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ ছিল। এটা গর্বের, এটা আমরা ধারণ করবো। অনেক সময় অনেক কথা বলছে, অনেক সিনিয়র আছেন এখানে, এগুলি সব আবেগের কথা ছিল, কেউ কোনো রাগ রাখবেন না, কষ্ট নেবেন না। অনেক সময় ইউটিউবে কথা বলতে হয়, মনে হয় না বলাই ভালো ছিল, বা না বলেও উপায় ছিল না, বলতে হবে। আপনারা এসে মনে ধারণ করবেন, আমরা কাউকে যেন ক্ষতি না করি। ধরুন প্রথমবার আমাকে যখন ইউনিফর্ম অবস্থায় গুম করলো, আমাকে যদি ডাকতো হাসিনা আসো, আমি তো খুশিতে চলে আসতাম, টিএ পাবো, ঘুরে এসে ঢাকা শহর। এই যে একটা বোকার মতো কাজ করলো, আমার গুম করা হলো, এবং কাকে বাদ দিয়ে কাকে ছাড়ি, কিছু তো করার নেই। বাট আমরা যেন এটা পুনরাবৃত্তি না করি, সবাই যেন সবাইকে নিয়ন্ত্রণ করি। আজকে স্যার যে বইটা লিখছেন, এর ইতিহাস থাকবে, সেনা অফিসাররা পড়বে, সবাই জনগণ পড়বে, যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই না মিডিয়ার মতো একটা অনৈতিক কাজ এসে ঘটুক, এরকম সেনাপ্রধান আমরা চাই না। আমি আমার জায়গায় থাকবো, একজন প্রধানমন্ত্রী হইতেই পারেন, বাট সে তো সেনাপ্রধানের তো বেশি জ্ঞানী না, তার কথা কেন শুনতে হবে? এক বিডিআর মেসাকার সকল অপক্ষয়ের জন্য দায়ী। আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা সবাই জানি ধারণ করবো, ভারত আমাদের একমাত্র সত্য, এটাই আমাদের যথেষ্ট, এটাই আমাদের প্রাপ্তি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ স্যার। আসসালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবি পার্টি সম্মানিত চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে যদি নতুন করে আরেকটা মুভি বানানো হয়, রাখে আল্লাহ মারে কে, তো সেই মুভির আমি মনে করি সেন্ট্রাল ক্যারেক্টার হবে আমান ভাই এবং আরমান। 6 আগস্ট আমি যখন জেল থেকে বেরিয়ে প্রথম বাসায় আসলাম, তখন আমার স্ত্রী আমাকে বলছে যে আমান ভাই আর আরমান মুক্তি পেয়েছে। মানে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল। এমনিতে তো খুব আবেগপ্রবণ ছিলাম, আস্তে আস্তে দেখলাম সবকিছু, সাথে সাথে সেজদায় পড়লাম। কারণ হচ্ছে যে আমান ভাইয়ের সাথে আমার একটা খুব বেশি স্মৃতি বিজড়িত। ওনার গুমের আগে প্রায় প্রতিদিনই আমাদের ফোনে কথা হতো, নানা মেসেজ আদান প্রদান হতো, এবং আমি দেখতাম যে আমান ভাই খুবই সেন্সিটিভ অনেক কথা লিখতেন। একটা ভয় আমার মধ্যে কাজ করতো যে আমান ভাই যে এই সমস্ত কথা লিখছেন, এই সমস্ত কথা বলছেন, আমার তো মনে হয় উনি যে একটা সেন্সিটিভ ফ্যামিলির সন্তান, সো ওনাকে কিন্তু অনেকে মনিটর করবে। তো আরমান তো নাই, ও বের হয়ে গেল। যে কোনো কারণে হোক আমাদের একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট ছিল, একটা আবেগপ্রবণ সম্পর্ক ছিল, এবং এরপরে আমরা বারবার চেষ্টা করেছি খবর নেওয়ার জন্য। অনেকবার আমান ভাইয়ের ব্যাপারে সবসময় খবর আসতো যে না, উনি এখনো বেঁচে আছেন। আরমানের ব্যাপারে কখনো দুই রকম ইনফরমেশন আমরা পেতাম, কখনো মনে হতো যে সে নাই, কখনো মনে হতো কেউ কেউ এসে বলেছে যে তাকে দেখা গেছে, তাকে দেখেছে। তো আমি জানি এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছেন, আপনারা কথা বলবেন। একটা রাষ্ট্র একটা কিভাবে সে ফ্যাসিবাদী হতে পারে, কিভাবে সে মানুষের সভ্যতা ভব্যতা দূর করে। আমি শুধু ভাবি আরমান এবং আজমির ভাইয়ের কথা, হয়তো ইলিয়াস আলীর কথা ও একই রকম ভাবে ভাবতে হবে। হয়তো আমাদের অত অন্তরঙ্গতা ছিল না বলে আমরা অনুভব করতে পারি না, বা এখানে হাসিন ভাই আছেন,
আসিন ভাই যখন গুম ছিলেন, আমি ওনার শ্বশুরের বাসায় গিয়েছিলাম। আমরা পেছন থেকে অনেক চেষ্টা করেছি। মোহাম্মদ ভাই জানেন যে আমাদের বাইরের কাজের চাইতেও পেছনের কাজের চেষ্টাটা অনেক বেশি ছিল। 5ই মে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার তথ্য সংগ্রহ করা, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ঢাকার অদূরে একটা মাদ্রাসায় গেলাম খোঁজ নেওয়ার জন্য যে তাদের কতজন লোক মারা গিয়েছে। তো প্রথমে গিয়ে সালাম, ওদের সাথে নামাজ পড়লাম। নামাজ পড়ে যিনি মোহতামেম ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে 5ই মে আপনাদের এখানে কি পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে। উনি আমাকে বললেন যে আমরা তো 5ই মে কোনো মিছিল টিছিলে যাই নাই, আমাদের কিন্তু একটা ছেলেও যায় নাই। আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছিল যে ঢাকার এত অদূরে এখান থেকে লোক যাবে না, মিছিলে যাবে না। উনি বললেন না, আমাদের মাদ্রাসা আমরা ব্লক করে রেখেছিলাম, তালা মেরে রেখেছিলাম, কোনো ছাত্রকে বেরোতে দেই নাই। তা আমি চলে আসবো, হঠাৎ আমার কেন যেন মনে হয়েছে আমি ওই হুজুরকে এক পাশে ডেকে নিয়ে জড়াই ধরে বললাম, আমি যেহেতু একটা টেলিভিশনে কাজ করতাম, তো আমি ওনাকে পরিচয় দিলাম, আমার এই পরিচয়। উনি আমাকে জড়াই ধরে হু হু করে কেঁদে উঠলেন এবং বললেন আমাদের 5টা ছেলে আমরা ফেরত পাইনি। অর্থাৎ গুম হয়ে গেছে, নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে, পরিচয় প্রকাশ করতে বলতে পর্যন্ত সাহস পায় না মানুষ। এমন একটা অন্ধকার সময় আমরা পার করে এসেছি। সরি, মাহমুদ ভাই আছেন, আমাদের অনেক স্মৃতি, শুধু ঢাকা শহরের স্মৃতি না, কুয়ালালামপুরের রাস্তায় আমরা হেঁটেছি, ইস্তাম্বুলের রাস্তায় আমরা হেঁটেছি, মক্কা মদিনায় জেদ্দায় আমরা মাইলের পর মাইল হেঁটেছি। মাহমুদ ভাইয়ের সাথে কখনো হেঁটে পারা যায় না, কিন্তু বিশ্বাস করেন এগুলো যদি লিখা হয়, এই কালো অধ্যায়ের সময়গুলো যদি লিখা হয়, তাহলে পৃষ্ঠার পর পৃষ্ঠা, যুগের পর যুগ শেষ হয়ে যাবে।